ধরা যাক আমি যদি এখন চিন্তা করি যে আমি একজন সমাজবিজ্ঞানী, কিন্তু আমি কাজ করি পলিটিক্যাল সোশিয়োলজি কিংবা রাজনৈতিক সমাজবিজ্ঞান নিয়ে। আমার মূল কাজ হচ্ছে আন্দোলন গবেষণা, আন্দোলন বিষয়ক গবেষণা। এখন আমি যদি মনে করি যে আমাদের আজকের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করে আসলে একটি কল্যাণমূলক মানবিক রাষ্ট্র গঠন করবার জন্য আন্দোলনকে সংগঠিত করবে, যাতে করে গণতান্ত্রিক মূল্যবোধ সামনে থাকে, মত প্রকাশের স্বাধীনতা সামনে থাকে, কিন্তু একটা পপুলিস্ট বা জনতুষ্টিমূলক ব্যবস্থার দিকে তারা ধাবিত না হয়, এই জন্য কিভাবে তারা মোবিলাইজ করবে সেটা আসলে আমার ওনাদের দিকে শিখানো উচিত বা এটা নিয়ে একটা গবেষণা করা দরকার। তাহলে এই যে পলিটিক্যাল পার্টি, তার সাথে কি যদি আমি কাজ করি মিশে, আমি একজন একাডেমিক, আমি যদি রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে শিক্ষা দিতে চাই, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির সাথে এক ধরনের কোলাবোরেশন। এই কোলাবোরেশনটা ছাড়া আসলে আমার অর্জিত জ্ঞান বা আমি যে জ্ঞানটা তৈরি করছি বা যে জ্ঞানটা আমি বিভিন্ন গবেষণার মাধ্যমে পাচ্ছি, সেটা আসলে কিভাবে জনগণের মাঝে পৌঁছাবে। আমাদের এই কি বলবো, এই যে একটু আগে বলে গেলেন যে আমরা কি নিয়ে যেন গর্বিত হই বিশ্ববিদ্যালয়ে, অনেক কিছু নিয়ে গর্বিত। ঢাবিয়ানদের সংখ্যা তো অনেক বেশি, লক্ষ লক্ষ। এই গর্বিত ঢাবিয়ানরা যেটা নিয়ে গর্বিত থাকে, সেই গর্বিত উচ্চশিক্ষায় পড়ে থাকবে আমার জ্ঞান, কখনোই যার জন্য প্রযোজ্য তার কাছে যাবে না, তাহলে কি হবে? তার মানে এই যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এই কোলাবোরেশনটা আসলে এটা কোন জায়গাটা প্রবলেমেটিক, কোন জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে। আমি একটা উদাহরণ দিয়েছি, মানে এটা কিন্তু আমি করতে চাইবো যে এরকম আমার অর্জিত জ্ঞানের ভিত্তিতে আমি রাজনৈতিক দলগুলোকে শেখাতে চাইবো যে দিস ইজ হাউ ইউ শুড ডু অ্যাবাউট ইট। কিন্তু সেটা যদি আমি শিখাতে যাই, তাহলে আপনারা তো আমাকে বাতিল করে দিবেন না? হ্যাঁ, এখন এই তাহলে কেন, কোন জায়গাটা ইন্ডাস্ট্রির কোলাবোরেশন আমাদেরকে প্রবলেমে ফেলতে পারে, সেই জায়গাটা আমার মনে হয় আপনাদেরকে একটু আরেকটু হাইলাইট করা দরকার। শুধু কথাগুলো বলাটা যথেষ্ট না। কেন হাইলাইট করা দরকার? তখন ইন্ডাস্ট্রি আমাকে আটকে ফেলবে, যখন আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনার সুবিধার জন্যই শুধু জ্ঞান উৎপাদন করব। সেটাও যে বিশ্বের বিভিন্ন দেশে করে না তা না, কিন্তু সেটা একটা পার্সেন্টেজ আছে, একটা মানে শতকরা হার আছে, যেই শতকরা হারের বেশি কখনোই বড় ভালো ইউনিভার্সিটি, ভালো একাডেমিক ইনস্টিটিউশন ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করবে না। কিংবা যেমন ধরেন আমি একটা রিসার্চ করলাম, সেই রিসার্চের ফলশ্রুতিতে আমি দেখতে পাচ্ছি যে একটা সেফ ফুডের একটা মেকানিজম আমি বের করেছি, এটা হয়তো 3 দেশের 3 বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে বের করেছে। সেইটা কি আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে জানানো জরুরি না? তাদের সাথে নিয়ে কাজ করা জরুরি না? কারণ তাহলে তো এই ফুড সেফটির কাজটা তো ওই পর্যন্ত যাবে না। তো এগুলো সবটাই খারাপ নয়, এগুলোর কোন জায়গাটা সমস্যাজনক, যেখানে শর্ত দেয়া থাকে যে আপনি শুধু এইটুকুই করতে পারবেন, শুধু আমার ইন্ডাস্ট্রির সুবিধার জন্যই আপনি রিসার্চ করবেন, সেইখানে সমস্যা, সেই সমস্যাটা আমরা যেন একটু আলাদা করে বুঝতে পারি। না হলে বেশিরভাগ লোক মনে করবে আপনারা খালি সবকিছু নিয়ে নেতিবাচক কথা বলেন, এবং তার ফলশ্রুতিতে আপনাদের কাজে বা কথায় আকর্ষিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন এই কারণেই আমি আপনাদের মনে করে দিচ্ছি যে যে জায়গাগুলো একটু জটিল, সেই জায়গাগুলোকে এত সহজভাবে উপস্থাপন না করে একটু জটিলতাটাকেও হাইলাইট করা জরুরি। আমরা যদি তাকাই আসলে যে কোনো একটা শিক্ষা ব্যবস্থার আগে পিছিয়ে অনেকগুলো ব্যাপার আছে, তো মানে একটা শিক্ষা নীতির ব্যাপার আছে, মানে আপনি শিক্ষাকে দর্শনগত ভাবে আসলে দেখছেন, মানে শিক্ষার দর্শনটা কি? চাকরি বাজারের জন্য কয়েকজন মানুষকে উৎপাদন করা, এরকম কি শিক্ষার নীতি? না হলে এই দেশে আসলে শিক্ষার মূল দর্শনটা কোথায়, সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করেছি কিনা, আমরা কি জানি কিনা, সেই নীতিটা কি বা কি হওয়া দরকার। আপনি বলছেন, এখানে বোঝা যাচ্ছে যে বৈজ্ঞানিক এবং একই নীতি একই ধারার শিক্ষার কথা বলছেন, যেটা সাম্প্রদায়িক না ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে বৈজ্ঞানিক শিক্ষাটা কি? বিষয়টা কি এরকম যে বৈজ্ঞানিক মানে বিজ্ঞান এমন এক জিনিস যেটা কখনো প্রশ্নহীন নয়, তাই তো? মানে আজকে যেটা বিজ্ঞানের সত্য বলে স্বীকৃত, কালকে সেটা কিন্তু তার একেবারে বিপরীত সত্য আবিষ্কৃত হতে পারে এবং তখন সেটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে বিজ্ঞানের কন্টিনিউয়াসলি প্রশ্নের মুখোমুখি থাকার সম্ভাবনা, এইটা কিন্তু মানে এইটা কিন্তু জরুরি একটা কারিকুলামের জন্য, একটা দেশের শিক্ষার নীতির জন্য। এবং আপনি আসলে কিরকম ধরনের মানুষ তৈরি করতে চান, বা আপনি মানুষ তৈরি করার জায়গায় আছেন কিনা, বা কি আসলে চাই আমরা আমাদের শিক্ষার কাছ থেকে। এবং এখানে অবশ্যই যখন আমরা করণীয় কথা ভাবি,
তখন এই শিক্ষা নীতির প্রশ্ন যেরকম আছে, কন্টেন্ট বা কারিকুলার প্রশ্ন একই রকম আছে, তার সাথে আমরা এ পর্যন্ত শামীম জামান স্যারের কাছ থেকে যে শুনছিলাম, মূল বিষয়টা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের। মানে উনি যে প্রশ্নগুলো তুলেছেন তার প্রত্যেকটাই কিন্তু ম্যানেজমেন্ট রিলেটেড প্রসঙ্গ। মানে এটা ঠিক মতো ম্যানেজ হচ্ছে না। সেটা কিন্তু সরাসরি কারিকুলামের সমস্যা নাও হতে পারে, এটা শিক্ষানীতির সমস্যা নাও হতে পারে। সুতরাং তিনটা জিনিস কিন্তু আলাদা। আমি মনে করি আলাদা আলাদা ভাবেই এই সমস্যাগুলো সমাধানের দিকে আমাদের মনোযোগী হতে হবে। আমরা যখন শিক্ষার দর্শনটা ঠিক করতে পারবো, তারপরে আমাদের কন্টেন্ট বা কারিকুলাম নিয়ে আমাদের থেকেই যাবে। আমি একটুখানি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাই ভাগ করে নিই আপনাদের সাথে। আমি রাখাল ভাই এবং কামরুল হাসান মামুন ভাই এই বছরের অগাস্ট মাসের শেষের দিকে আমরা এই বাংলাদেশের যে পাঠ্যক্রম সেটা নিয়ে কাজ করা শুরু করি, এবং তার ফলাফল নিশ্চয়ই আপনারা সবাই জানেন। কিন্তু সেই কাজটি করতে গিয়ে আমার কিছু ব্যক্তিগতভাবে আমার খুব লাভ হয়েছে, যে আমি আসলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা 11-12 পর্যন্ত সমস্ত বইগুলো পড়ে ফেলেছি। তার ফলে যে আশাটা আমার একটা বেশ গুরুত্ব ছিল, আমি যখন স্কুলে পড়তাম সেটা অনেক কাল আগের কথা। তো এখন অনেক পরিবর্তন হয়েছে, মানে সেটা 2012 সালের বইও আমি পড়েছি, 2023-এরটাও পড়েছি। তো এটা আমি একদম একমত শামীম ভাইয়ের সাথে যে 2012-তে যেমন খুব বেশি করণ বা অভিজ্ঞতার কোনো প্রসঙ্গ নাই, একইভাবে আবার 23-এরটাতে সবই অভিজ্ঞতা, কোনো কন্টেন্ট নাই। এবং এখানে খুব বড় কোনো পরিবর্তন করার সুযোগ আসলে আমাদের হাতে তখন ছিল না। আমাদের হাতে যা ছিল সেটা হচ্ছে 2012-র বইগুলো নিয়ে কাজ করা। কিন্তু এই 2012-র বইগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে, আমার শুধু না, আমি মনে করি যে আমাদের টিমের প্রায় সবাই 40 জনের বেশি আমরা এখানে যুক্ত ছিলাম, প্রত্যেকেরই মনে হয়েছে যে আসলে দুটো জিনিস আসলে একসাথে হওয়া দরকার, মানে দুটোই দরকার আছে। দুটো কোনোটাই একদম পুরোপুরি বাদ দিয়ে দেওয়া ঠিক হয় নাই, এবং ঠিক এছাড়া কোনো পরিস্থিতি ছিল না, সেই জন্য বাদ দিতে হয়েছে। কিন্তু আমার মনে হয় করণীয় নিয়ে যেহেতু কথা বলছি, যেখানে 2012-তে তেমন কোনো অভিজ্ঞতার ব্যবস্থা নাই, আর 2023-এরটাতে সবই অভিজ্ঞতা, কন্টেন্ট নাই, এই দুটো জায়গাকে মিলানোর অনেক সুযোগ আছে। যে তার জন্য সময় দরকার হবে। এত অল্প সময়ে জানুয়ারি মাসের 1 তারিখের মধ্যে বই দিতে হবে, এরকম সময় এটা সম্ভব না। এটা করবার জন্য সত্যিকার অর্থে একটা একটা শক্ত শক্ত মেরুদণ্ডওয়ালা এবং অভিজ্ঞতা সম্পন্ন, যারা একই সাথে যেই গ্রুপের মধ্যে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকা দরকার, অভিভাবক প্রতিনিধি থাকা দরকার, শিক্ষক প্রতিনিধি থাকা দরকার, শিক্ষা গবেষক, শিক্ষা বিষয়ে যারা গবেষণা করেন তাদের থাকা দরকার, এবং সমাজ বিজ্ঞানীদেরও থাকা দরকার, যাতে, কারণ তারা আন্দাজ করতে পারেন যে এই সমাজের জন্য রেডি হচ্ছে, সেই সমাজ এই কন্টেন্টের জন্য রেডি কিনা। এই জায়গাগুলো এদের সবাইকে নিয়ে একটি শক্ত শিক্ষা সংস্কার কমিশন করা প্রয়োজন, যারা স্টিক করতে পারবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা, তাদের অভিভাবকরা এবং শিক্ষকরা আসলে 2012 যে মানে কারিকুলাম আছে সেটার সাথে অভ্যস্ত হয়ে এসেছেন অনেকদিন ধরে। তার ফলশ্রুতিতে ওইটা তাদেরকে ফেরত যাওয়া সহজতর বলেই হয়তোবা ওইখানে ফেরত যাওয়া হয়েছে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে, এর থেকে আমি যখন পরিবর্তন করব, আমি প্রতি বছর কতটুকু পরিবর্তন করতে পারি। এবং আমি বারবার ওই সমাজ বিজ্ঞানের ওই দৃষ্টিকোণ থেকে বলছি, যেহেতু কম বয়সী বাচ্চা, সুতরাং যত কম পরিবর্তন পার ইয়ার সম্ভব তত কম পরিবর্তন করা উচিত। কিন্তু সবসময় আপডেট করতে হবে, এটা যেমন সত্যি, সেই পরিবর্তনটা বৈপ্লবিক না হওয়াটাই বাঞ্ছনীয়। পরিবর্তনটা ধীরে ধীরে হলে সকলের এটা সয়ে যেতে সহজ হয়। এছাড়া যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সবাই, মূলত অ্যাডমিন এবং ম্যানেজমেন্ট, যেটা নিয়ে এখানে বলা হয়েছে, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, বেতন স্কেল ইত্যাদি নিয়ে কথা বলা হয়েছে। এটা প্রায় প্রতিটা সেক্টরের ক্ষেত্রে সত্যি, প্রাক প্রাথমিক থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত। মানে শিক্ষক হওয়া কোনো চাকরি না। এখন শিক্ষক হওয়া যেহেতু কোনো চাকরি না, যে কেউ এই কাজটা করবেন, এই মোটরটা নিয়ে করবেন তা না। সুতরাং এটা যেহেতু একটা খুবই জটিল কাজ, এই জটিল কাজের জন্য একদম আলাদা বেতন স্কেল থাকতে হবে, আলাদা সম্মানের ব্যবস্থা থাকতে হবে। কারণ এইখানে মূল জায়গাটা হচ্ছে শিক্ষকদেরকে সেই ইনসেন্টিভ আপনার দিতে হবে, যাতে সে এটাকে একটি 9টা 5টা চাকরি বলে ধরে না নেয়। কারণ শিক্ষক যদি, তিনি মাদ্রাসারই হোক, তিনি কিন্ডারগার্টেনেরই হোক, আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তিনি যদি মনে করেন তার জবটা হচ্ছে 9টা থেকে 5টা, তারপরে তিনি বাসায় গিয়ে ঘুমাবেন, সিনেমা দেখবেন, হয় না, এটা সম্ভব না। আমাদের চাকরিটা 24 ঘন্টার। আমরা ঘুমানোর সময়টা বাদ দিয়ে, ঘুমানোর সময় কি করছি আমরা আসলে ঠিক জানি না, এ বাদে আমাদের সবসময় এটা নিয়ে ভাবতে হয়, এটার মধ্যে আমাদের থাকতে হয়।
হয় গবেষণা করতে হয়, না হলে শিক্ষাদান পরে ক্লাসে গিয়ে কি বলবো এগুলো ভাবতে হয়। সুতরাং শিক্ষকদেরকে একদম আলাদাভাবে দেখতে হবে, এছাড়া আসলে কোনো কোনোভাবেই এই যে এত কিছু বলেছেন এই এত কিছু কোনোটাই অ্যাচিভ করা সম্ভব হবে না। শেষ কথা, আমি যেহেতু সমাজ বিজ্ঞানের লোক, সমাজ বিজ্ঞানের ছাত্র, সমাজ যদি তৈরি না থাকে, একজন শিক্ষার্থীর পেছনে মিনিমাম একজন, ম্যাক্সিমাম 10 জন অভিভাবক থাকে। 10 জন কেন বললাম? তার পরিবারের লোকজন, তার টিউটর, সবাই তার অভিভাবক, সবাই তাকে নানান ভাবে কিন্তু প্রভাবিত করেন। তো এই যে এতগুলো মানুষ, এই মানুষগুলো কিন্তু আমাদের সমাজের মানুষ। এই সমাজের মানুষগুলো কি রেডি আছে? আপনি যে পরিবর্তন করতে চান সেই পরিবর্তন নেওয়ার মতো অবস্থা কি সমাজের মানুষ আছে? সমাজের মানুষ কিভাবে দেখে আপনার শিক্ষাকে, মূল্য দেয় কিভাবে? আপনাকে জিজ্ঞেস করে এত কিছু যে করলা কি পাইলা, চাকরি হইল না, প্রফেসর হইল না, এটা হইল না, ওইটা হইল না, নানান কথা বলে। তো এই যে সমাজে যে সাফল্যের সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা থেকে কতদূর দূরে আপনি যাবেন আসলে? এক বছরে কতদূর সম্ভব? এক বছরে অনেক দূর সম্ভব না। কিন্তু আমি বারবার ওই কথাটাই বলি, পরিবর্তনের জায়গায় ইনক্রিমেন্টাল চেঞ্জ, ছোট ছোট পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ বদল এনে দিতে পারে। এবং সেই ছোট ছোট পরিবর্তনের যে জায়গাটা তৈরি হওয়ার ব্যাপার, সেই জায়গাটার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, বিভিন্ন ভাবে সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত থাকা এবং অর্গানাইজেশন মানে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকা। আপনাকে গান নাচ করতেই হবে এমন কোনো কথা নাই, আপনি পাঠচক্র করতে পারেন, আপনি খেলাধুলা করতে পারেন, যে কোনো কিছু যেটাতে একাধিক মানুষ মানে একটা দলগত যুদ্ধগত ব্যাপারের মধ্যে আপনি আছেন, সেটাই আপনাকে অনেক দূরে এগিয়ে দিতে পারে। সাফল্যের সংজ্ঞা, সাফল্য কি জীবনে আসলে, সেটা সম্পর্কে এক ধরনের ফিলোসফিক্যাল পরিবর্তনের জায়গায় নিয়ে আসার ব্যাপারে। এবং এখানে আমার কাছে মনে হয়, আমি যেহেতু যেখানে পড়াই, আমি এটা বলেই শেষ করি, এই এলাকায় আমি পড়াই, মানে এই এলাকায় যারা আসেন তারা অলরেডি অনেক যা কিছু মোটামুটি তার বাংলা, ইংরেজি, গণিত এগুলো হয়ে গেছে। এখানে আর আমার খুব বেশি কিছু করার উপায় থাকে না, কারণ আপনারা 18 বছর পার করে এখানে এসে ঢোকেন। তখন আর কিন্তু নতুন করে বাংলা ইংরেজি শেখানো আমাদের, মানে যেহেতু আমরা একটা বিশেষায়িত সাবজেক্ট পড়াই, আমাদের পক্ষে এটা কোনো সুযোগ থাকে না, জায়গা নাই। সুতরাং তখন আমি কিন্তু পরিষ্কার দেখতে পাই ইংরেজিতেই লিখুক, বাংলায় লিখুক, ভাষাগত দুর্বলতা ভয়াবহ। চিন্তাটা মানে চিন্তাটা খুব ছাড়া ছাড়া এবং চিন্তাটা খুব একক। আমি কারণেই বলছি, আপনারা যত বেশি, আমরা যত বেশি যুদ্ধগত এই যে ক্লাব, এই যে সংগঠন করা, পাঠচক্র করা, এগুলো ছাড়া আসলে মানুষের চিন্তাটা চিন্তাটা পর্যন্ত আসলে সুসংহত হয় না। কারণ শুধু নিজের বাইরে তখন চিন্তাটাতে কোনো কিছু অ্যাড হয় না। এবং এই কারণে এই জিনিসগুলোকে আমি অনেক বেশি গুরুত্ব দিতে চাই। এবং এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য স্কুল কলেজের অবকাঠামো, স্কুলের শিক্ষকদের বেতন ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি আমার জীবনে যদি আমি আজকে যেখানে এসে পৌঁছেছি, সেই পৌঁছানোর পেছনে মূল দায়িত্ব পালন করেছেন আমার স্কুলের শিক্ষকরা এবং আমার পরিবার। তাহলে এই যে বিষয়গুলো আমরা এভাবে দেখি যদি, তাহলে দেখবো যে বড় দাগে ব্যাপকভাবে সমাজ আমাদের জন্য কিন্তু তৈরি হতে হবে, যে কোনো পরিবর্তনের দিকেই আমরা চাই না কেন। এবং পরিবর্তনটা হতে হবে ধীর গতির, বৈপ্লবিক না। কারণ একদিনে শিক্ষা এমন এক জিনিস, এটা খুব কমপ্লিকেটেড। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমাদের এই যে 3 ধারার শিক্ষা রয়েছে, মাদ্রাসা শিক্ষা, সাধারণ শিক্ষা, তার মধ্যে ইংরেজি মাধ্যম, ইংরেজি ভার্সন, বাংলা মাধ্যম, আবার ইংরেজি মিডিয়াম, এই 3 ধারা আপনি আজকে চাইলেই বন্ধ করে দিতে পারবেন না। কিন্তু আপনি ধীরে ধীরে এটাকে গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ করে তুলতে পারবেন, কম রেলেভেন্ট করে তুলতে পারবেন, যদি বাংলা মাধ্যম শিক্ষা বা সাধারণ শিক্ষা যদি খুবই ভালোভাবে চলতো, তাহলে কিন্তু ইংরেজি মাধ্যম শিক্ষায় এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাওয়ার প্রয়োজন হতো না।